সিনেমার শুরুতে আমরা জাহাজের মধ্যে একজন লোককে দেখতে পাই, যে তার সন্তানদের আলাদিন ও জাদুর চেরাকের গল্প শোনায়। বহু বছর আগে বাগদাদে আলাদিন নামক এক যুবক বসবাস করত, যে একজন দক্ষ চোর ছিল। তবে তার চুরি করা টাকা সে গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিত। এখানে আমরা জানতে পারি আলাদিন একজন হৃদয়বান ব্যক্তি। এরপর আমরা এক মহিলাকে দেখতে পাই, যে কিছু ক্ষুধার্ত শিশুদের খাবারের জন্য পাউরুটি দেয়। তবে তার কাছে পর্যাপ্ত টাকা থাকে না। ঠিক সেই মুহূর্তে সেখানে আলাদিন চলে আসে। আলাদিন দোকানদারকে বোকা বানিয়ে সেই মেয়েটিকে সেখান থেকে নিয়ে চলে যায়। আলাদিন সেই মেয়েটিকে তার বাসায় নিয়ে আসে। আলাদিন সেই মেয়েটির কাছে দামি অলংকার দেখে বুঝতে পারে সে অবশ্যই রাজপ্রাসাদের বড় পদের কেউ একজন। তাদের কথোপকথন চলাকালে মেয়েটি কিছু নৌকা দেখতে পায়। মেয়েটি আলাদিনকে বলে তাকে এখন যেতে হবে। সে তার অলংকারগুলো আলাদিনের কাছ থেকে ফেরত চায়, তবে আলাদিন সেগুলো দিতে চায় না। মেয়েটি আলাদিনকে চোর বলে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা জাফর নামক একজন ভয়ানক জাদুঘরকে দেখতে পাই। জাদুঘর এক আশ্চর্য প্রদীপের সন্ধান করছে। প্রদীপটি এক অদ্ভুত গুহায় সংরক্ষিত রয়েছে। গুহার ভেতরে কোনো হৃদয়বান ব্যক্তি প্রবেশ করতে পারবে, যার মধ্যে কোনো লোভ লালসা থাকবে না। তবে জাফর নামক সেই জাদুঘরটি অত্যন্ত নির্দয় ও ক্ষমতালোভী ছিল, তাই সে এমন এক ব্যক্তির সন্ধানে ছিল যে সেই গুহার মধ্যে প্রবেশ করতে পারবে। এদিকে আমরা সেই মেয়েকে দেখতে পাই, যাকে আমরা সিনেমার শুরুতেই দেখেছিলাম। সে আসলে এই রাজ্যের রাজকুমারী। আমরা জানতে পারি রাজকুমারীর নাম জ্যাসমিন। রাজকুমারীকে দেখার জন্য দেশ বিদেশ থেকে কিছু রাজকুমারেরা এসেছে, তবে রাজকুমারী তাদের কাউকেই পছন্দ করে না। এদিকে জাফর একটি রাজ্যের মধ্যে বাদশাকে আক্রমণ করতে বলে, তবে তার কথা শুনে বাদশাহ অত্যন্ত রেগে যায়। বাদশাকে নিজের বশে আনার জন্য জাফর বাদশাকে হিপনোটাইজ করতে শুরু করে। তবে ঠিক সেই মুহূর্তে সেখানে রাজকুমারী চলে আসে। রাজকুমারী সুলতানকে বলে তাকে রাজ্যের নতুন সুলতান বানাতে। সুলতান রাজকুমারীকে বলে একজন নারী কখনোই সুলতান হতে পারবে না, তাকে প্রথমে বিবাহ করতে হবে, তারপরে তার স্বামীকে বাদশাহ সমস্ত দায়িত্বভার সমর্পণ করবেন। এরপরে আমরা আলাদিনকে দেখতে পাই, যে রাজকুমারীর অলংকার তাকে ফেরত দিতে এসেছে। তবে জাদুঘরের এক পাখি আলাদিনকে দেখে ফেলে। সে গিয়ে জাদুঘরকে এ ব্যাপারে খবর দেয়। জাদুঘর আলাদিনকে দেখে বুঝে যায় এই সেই ব্যক্তি যে সেই গুহার মধ্যে প্রবেশ করতে পারবে। আলাদিন রাজকুমারীকে তার অলংকারটি ফেরত দিয়ে দেয়। তবে সে রাজকুমারীর আরও একটি অলংকার চুপ করে নিয়ে নেয়, যাতে করে সে রাজকুমারীর সাথে আরও একবার দেখা করতে আসতে পারে। তবে আমরা দেখতে পাই জাদুঘর আলাদিনকে ধরে ফেলে। আলাদিনকে সে মরুভূমির বুক চিরে এক ভিরান এলাকায় নিয়ে চলে আসে। জাদুঘর আলাদিনকে বলে তাকে গুহার ভেতর থেকে এক প্রদীপ নিয়ে আসতে হবে। যদি আলাদিন প্রদীপ নিয়ে আসতে সক্ষম হয়, তবে জাদুঘর তাকে প্রচুর ধন সম্পদ দান করবে। রাজকুমারীকে বিয়ে করার জন্য আলাদিনের প্রচুর টাকার প্রয়োজন, তাই শেষ পর্যন্ত আলাদিন সে কাজে রাজি হয়ে যায়। জাদুঘর আলাদিনকে সেই গুহার সামনে নিয়ে চলে আসে। আলাদিন যখন সেই গুহায় প্রবেশ করে, সে দেখতে পায় গুহার চারপাশ প্রচুর স্বর্ণ অলংকারে ভর্তি। তবে আলাদিন সেই স্বর্ণ অলংকার স্পর্শ করে না। সে প্রদীপের সন্ধানে সামনে এগিয়ে যায়। আলাদিন সেখানে উপস্থিত ধন সম্পদ স্পর্শ করেনি, কারণ তাকে নিষেধ করা হয়েছে যদি সে সেই ধন সম্পদগুলো স্পর্শ করে, তবে সে সেই গুহা হতে বের হতে পারবে না। আলাদিন তার সামনে এক জীবন্ত জাদুর কার্পেট দেখতে পায়, যেটি পাথর দ্বারা চাপা পড়েছে। আলাদিন পাথরটি তুলে সেই কার্পেটটিকে মুক্ত করে দেয়। আলাদিন সেই প্রদীপের সন্ধান পায়। তবে আলাদিন যখন সেই প্রদীপটি নিতে যায়, একটি হীরা ফসকে নিচে পড়ে যায়, আর সেই বানরটি হীরাটিকে স্পর্শ করে ফেলে। এদিকে আলাদিনও সেই প্রদীপটি পেয়ে যায়। তবে হীরাটি স্পর্শ করার কারণে গুহার অবস্থা পরিবর্তন হতে শুরু করে। আমরা দেখতে পাই গুহার চারপাশ থেকে আগুনের উত্তপ্ত লার্ভা বের হতে শুরু করে। আলাদিন নিজের প্রাণ বাঁচাবার জন্য সেই গুহা হতে বের হওয়ার চেষ্টা করে। সে গুহার মুখে পৌঁছালে জাদুঘর তাকে প্রদীপটি দিতে বলে। আলাদিন যখন তার প্রদীপটি জাদুঘরকে দিয়ে দেয়, জাদুঘর আলাদিনকে গুহার ভিতরে ফেলে দেয়। আলাদিনের সাথে থাকা সেই বানরটি যখন জাদুঘরের উপর আক্রমণ করে, জাদুঘর সেই বানরটিকেও গুহার মধ্যে নিক্ষেপ করে। এরপরে জাদুঘর সেই গুহা হতে বেরিয়ে আসে। তবে বের হয়ে আসার পর সে দেখতে পায় তার হাতে আর সেই চেরাকটি নেই। আসলে বানরটি যখন জাদুঘরের উপর আক্রমণ করেছিল, তখন বানরটি জাদুঘরের কাছ থেকে সেই আশ্চর্য প্রদীপটি কেড়ে নিয়েছিল। সেই বানর চেরাকটি আলাদিনের হাতে তুলে দেয়। আলাদিন যখন চেরাকটি ঘষে, তখন তার ভেতর থেকে এক বিশালাকার দৈত্য বেরিয়ে আসে। বিশালাকার জিনটি আলাদিনকে বলে সে তার 3টি ইচ্ছে পূরণ করবে। আলাদিন তার প্রথম ইচ্ছে জিনের সামনে রাখে। সে জিনকে বলে তাকে এই ভয়ানক গুহা থেকে বের করে নিয়ে যেতে। জিন আলাদিনের ইচ্ছে অনুযায়ী তাকে এই ভয়ানক গুহা হতে বের করে নিয়ে চলে যায়। গুহা হতে বের হয়ে আলাদিন জিনকে জিজ্ঞাসা করে তার ইচ্ছে কি। জিন আলাদিনকে বলে এক অভিশাপের কারণে সে এতদিন জিন হয়ে আছে, তার ইচ্ছে হচ্ছে সে আবার পুনরায় মানুষ হবে। আলাদিন জিনকে বলে সে তার তৃতীয় ইচ্ছায় জিনকে পুনরায় মানুষ বানানোর ইচ্ছে রাখবে। তবে জিন তাকে বলে তার শুধুমাত্র 2টি ইচ্ছে অবশিষ্ট রয়েছে। তবে আলাদিন বলে প্রথমে চেরাক সেই বানরটি ঘষেছিল, যার কারণে তার এখনও 3টি ইচ্ছে রয়েছে। আলাদিন তার প্রথম ইচ্ছে জিনের সামনে তুলে ধরে। তার প্রথম ইচ্ছে হলো তাকে যেন সে এক রাজকুমার বানিয়ে দেয়, যাতে করে সে রাজকুমারীর সামনে বিবাহের প্রস্তাব নিয়ে যেতে পারে। জিন তার ইচ্ছে পূরণ করে, তাকে রাজকুমার বানিয়ে দেয়। আলাদিন বিবাহের প্রস্তাব নিয়ে রাজপ্রাসাদে চলে আসে।
তবে বাদশার সামনে কিভাবে কথা বলতে হবে সেটি সে বুঝতে পারছিল না। আলাদিন উলটপালট কথা বলতে শুরু করে, তবে তার সাথে জিন উপস্থিত ছিল, তাই তার উপর কেউ সন্দেহ করতে পারেনি। এক পর্যায়ে রাজকুমারী আলাদিনের উলটপালট কথা শোনার পর রেগে যায়। তবে বাদশাহ আলাদিনকে রাতের এক আয়োজনে দাওয়াত দেয়। আলাদিন যখন দাওয়াতে অংশগ্রহণ করার জন্য আসে, জাফর নামক সেই জাদুকর তাকে বশীভূত করার চেষ্টা করে, তবে জিন তাকে সঠিক সময় সেখান থেকে বাঁচিয়ে নিয়ে চলে যায়। আলাদিন রাজকুমারীকে পটাবার জন্য নানা ধরনের চেষ্টা করতে শুরু করে, তবে তার কার্যকলাপ রাজকুমারীর কাছে অনেক উদ্ভট মনে হয়। আলাদিন জিনের কাছ থেকে কিছু পরামর্শ নেয় যে সে রাজকুমারীকে কিভাবে পটাবে। জিনের উপদেশ অনুযায়ী আলাদিন আবার রাজকুমারীকে পটাবার জন্য চলে আসে। এবার আলাদিন জিনের সাহায্যে এমন কিছু করে যার কারণে আলাদিনের উপর রাজকুমারী কিছুটা মুগ্ধ হয়। আলাদিন রাজকুমারীকে জাদুর কার্পেটে বসিয়ে আকাশে সফর করতে নিয়ে চলে যায়। রাজকুমারী আলাদিনকে জিজ্ঞাসা করে সে তাকে আগে কোথাও দেখেছে কিনা। এখানে আলাদিন রাজকুমারীকে একটি মিথ্যে কথা বলে যে সে এতদিন গরিব সেজে ঘুরে বেড়াতো, যাতে করে সে গরিবদের কষ্ট বুঝতে পারে। এই কথা শোনার পর রাজকুমারী আলাদিনের উপর অনেক মুগ্ধ হয়ে যায়। তবে আলাদিনের সেই কথাগুলো জাদুঘরের পাখিটি শুনে ফেলে। পরের দিন আলাদিনকে জাদুঘরের সেনারা ধরে ফেলে। জাদুঘর বুঝতে পেরে গিয়েছে যে এই কোনো রাজকুমার নয়, এই ব্যক্তি হলো সেই আলাদিন যাকে সে গুহার মধ্যে নিক্ষেপ করেছিল। সেই আশ্চর্য প্রদীপটি আলাদিনের কাছে আছে কিনা সেটি পরীক্ষা করার জন্য সে আলাদিনকে পানির মধ্যে ফেলে দেয়। যদি আলাদিন বেঁচে যায় সে বুঝে নেবে যে সেই আশ্চর্য প্রদীপটি আলাদিনের কাছে রয়েছে। আলাদিনকে পানির মধ্যে ডুবে যেতে দেখে আলাদিনের বানর ও জাদুর কার্পেটটি সেই প্রদীপটি আলাদিনের কাছে নিয়ে চলে আসে। আলাদিন জ্ঞান হারিয়ে ফেলে, তবে ভাগ্যবশত তার হাত দ্বারা প্রদীপটি ঘর্ষণপ্রাপ্ত হয়। জিন বেরিয়ে আসে সে দেখতে পায় আলাদিন তার জ্ঞান হারিয়ে ফেলেছে। সে কোনো মতো আলাদিনের প্রাণ বাঁচায়। আলাদিন রাজকুমারীকে জাফরের সমস্ত কর্মকাণ্ড খুলে বলে। রাজকুমারী ও আলাদিন বাদশার সামনে সেই জাদুঘরকে বেঈমান হিসেবে তুলে ধরে। জাদুঘর যখন তার জাদুর লাঠি দ্বারা বাদশাকে বশীভূত করার চেষ্টা করে, আলাদিন সেই মুহূর্তে জাদুঘরের লাঠিটি কেড়ে ভেঙে ফেলে। লাঠি ভেঙে যাওয়ার কারণে বাদশা পুনরায় সুস্থ হয়ে ওঠে। জাফর নামক সেই জাদুঘরকে কারাগারে বন্দী করা হয়। তবে জাফর তার সেই পোষা পাখিকে ডাকে, পাখিটি জাফরকে খাঁচা থেকে মুক্ত করে দেয়। এদিকে বাদশাহ আলাদিনের কাছে শুকরিয়া আদায় করে। আজ তার জন্যই এই সাম্রাজ্য ভয়ানক এক জাদুঘরের হাত থেকে রক্ষা পেল। বাদশাহ আলাদিন ও রাজকুমারীর বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আলাদিনের কথা মতে তার তৃতীয় ইচ্ছে ছিল সে জিনকে পুনরায় মানুষরূপে পরিণত করবে, তবে সে তার কথা রাখে না। সে জিনকে বলে এখন যদি সে তাকে মানুষ বানিয়ে দেয় তবে রাজকুমারী তার সমস্ত সত্য ঘটনা জেনে যাবে। জিন তাকে মিথ্যের স্বাদ দিতে নিষেধ করে, তবে আলাদিন জিনের কোনো কথাই শোনে না। জিন রাগ করে প্রদীপের ভেতরে চলে যায়। এদিকে আলাদিন যখন রাজমহল থেকে বের হয়, জাফর আলাদিনের কাছ থেকে প্রদীপটি চুরি করে ফেলে। আলাদিন অনেকক্ষণ জিনের বলা কথাগুলোর ব্যাপারে ভাবতে শুরু করে। শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নেয় সত্যের পথে চলার। সে জিনকে মানুষ বানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে যখন সে প্রদীপটি ঘষার জন্য সেটি বের করতে যাবে, সে দেখতে পায় সেই আশ্চর্য প্রদীপটি তার কাছে নেই। আশ্চর্য প্রদীপটি জাফর ঘষলে জিন আবার বেরিয়ে আসে। জিনের কাছে সে প্রথম ইচ্ছে হিসেবে বাদশাহ হবার ইচ্ছে রাখে। দেখতে দেখতে জাফর সেই রাজ্যের বাদশাহ হয়ে যায়। সবাই তার সামনে মাথা নত করে। রাজকুমারী সবাইকে বোঝাবার চেষ্টা করে এই ব্যক্তি একজন জাদুঘর, সবাই তার সামনে মাথা নত কেন করছো। সেখানে উপস্থিত সেনাপ্রধান তার ভুল বুঝতে পারে। সে জাফরের উপর আক্রমণ করতে যাবে, ঠিক সেই মুহূর্তে জাফর জিনকে ডাকে ও তার দ্বিতীয় ইচ্ছের কথা বলে। দ্বিতীয় ইচ্ছে হিসেবে সে পৃথিবীর সবথেকে বড় জাদুঘর হতে চায়। জিন তাকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাদুঘর বানিয়ে দেয়। জাদুঘর হওয়ার পর সে সেখানে উপস্থিত সেনাদের এক এক করে নিশ্চিহ্ন করতে শুরু করে। তবে ঠিক সেই মুহূর্তে সেখানে আলাদিন চলে আসে। তবে আলাদিনকে জাদুঘর ধরে ফেলে। সে রাজকুমারী ও বাদশার সামনে আলাদিনের সত্যতা প্রকাশ করে ফেলে। শাস্তি হিসেবে সে আলাদিনকে এক বরফের দেশে ছেড়ে আসে। জাদুঘর রাজকুমারীকে বলে যে রাজকুমারীকে তাকে বিয়ে করতে হবে। যদি সে অস্বীকার করে তবে সে তার বাবা ও এখানে উপস্থিত সবাইকে মেরে ফেলবে। জিন কার্পেটটিকে আলাদিনের কাছে পাঠিয়ে দেয়। পরের দিন রাজকুমারী ও জাদুঘরের বিয়ে শুরু হলে রাজকুমারী কার্পেটে করে আলাদিনকে রাজমহলের দিকে আসতে দেখে। সে আশ্চর্য প্রদীপটি জাদুঘরের কাছ থেকে কেড়ে নিয়ে আলাদিনের সাথে পালিয়ে যায়। জাদুঘর তার জাদুর ব্যবহার করে তার পোষা পাখিকে এক দৈত্যাকার পাখিতে পরিণত করে। পাখিটি আলাদিন ও রাজকুমারীর কাছ থেকে আশ্চর্য প্রদীপটি কেড়ে নেয়। এদিকে বাদশাহ জাদুঘরকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার কারণে জাদুঘরের লাঠিটি তার হাত থেকে পড়ে যায় ও সেই বিশাল আকার পাখিটি আবার ছোট হয়ে যায়। পাখিটি ছোট হয়ে গেলে আলাদিনের কাছে থাকা বানরটি প্রদীপটি তার কাছ থেকে কেড়ে নেয়। তবে জাদুঘর তার জাদুর সাহায্যে রাজকুমারী ও আলাদিনকে ধরে ফেলে। আলাদিন জাদুঘরকে বলে তুমি যতই শক্তিশালী হও না কেন তুমি জিনের চেয়ে বেশি শক্তিশালী হতে পারবে না। লোভে পড়ে জাদুঘর তার তৃতীয় ইচ্ছে চেয়ে বসে।
তাকে যেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিন বানিয়ে দেওয়া হয়। সবচেয়ে শক্তিশালী জিন হওয়ার কারণে আমরা দেখতে পাই তার জন্য এখন এক আশ্চর্য প্রদীপ সৃষ্টি হয়ে গিয়েছে, আর না চেয়েও এখন তাকে সেই প্রদীপের মধ্যেই থাকতে হবে। প্রদীপে বন্দী হয়ে যাবার পর জিন সেই প্রদীপটিকে বহুদূরে নিক্ষেপ করে। বাদশাহ আলাদিনের উপর খুশি হয়ে তাকে রাজ্যের নতুন বাদশাহ ঘোষণা করে। আলাদিন তার তৃতীয় ইচ্ছে হিসেবে জিনকে মানুষ রূপে পুনরায় ফিরিয়ে আনে। মানুষে রূপান্তরিত হওয়ার পর জিন সেখানে উপস্থিত এক সুন্দরী নারীকে বিয়ে করে। তাদের গর্ভে দুজন ফুটফুটে শিশু জন্ম নেয়, আর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।